নমস্কার, আমি শাওনি ভট্টাচার্য। সকলকে দিশারিতে স্বাগত জানাই। আচ্ছা, আমরা একাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর সিলেবাস অনুযায়ী পরপর পড়ছিলাম। তো আজকে কিন্তু তারই আমরা পরের পার্টটা পড়বো। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে আজকে আমরা এক্স্যাক্টলি ঠিক কি পড়তে চলেছি। আমরা নিউট্রিশনের ডেফিনেশন পড়তে চলেছি, যে নিউট্রিশন, এই নিউট্রিশনের আমরা সংজ্ঞা বা ডেফিনেশন পড়তে চলেছি। আর কি পড়তে চলেছি? 5 phases অফ নিউট্রিশন। হ্যাঁ, নিউট্রিশনের যে 5টি পর্যায়, তাহলে সেটা পড়তে চলেছি। আর কি পড়তে চলেছি? রিলেশনশিপ বিটুইন ফুড অ্যান্ড নিউট্রিশন, মানে খাদ্য এবং পুষ্টির মধ্যে যে সম্পর্ক আমরা সেটা পড়তে চলেছি। তাহলে ফার্স্ট আমরা আসি, নিউট্রিশন কাকে বলে। আচ্ছা, নিউট্রিশনে আমরা একটু উঁচু ক্লাসে উঠলে একটা ইংলিশে ডেফিনেশন পড়বে, যদিও সুনীতি ঘোষ চট্টোপাধ্যায় যে আগের সিলেবাসের ম্যাডামের যে বইটা প্রকাশিত হয়েছিল তার মধ্যে কিন্তু সেই সংজ্ঞাটা আছে। আমি একটু বলবো সেই সংজ্ঞাটা অ্যাটলিস্ট একটু জেনে নাও। তাছাড়া আমি যে সহজ সংজ্ঞাটা সেটাও কিন্তু পড়িয়ে দেবো। আচ্ছা, তাহলে কি বলছে যে নিউট্রিশন ইজ দ্য সায়েন্স অফ ফুড। তাহলে নিউট্রিশন কি? নিউট্রিশন হলো খাদ্য সম্বন্ধীয় বিজ্ঞান, সায়েন্স অফ ফুড। The nutrients and other substances therein, তার মধ্যে কি আছে? নিউট্রিয়েন্টস মানে পরিপোষক আর অন্যান্য আনুষঙ্গিক উপাদান আছে। Their action, interaction and balance in relationship to health and diseases. তাহলে কি বলছে? Their action, তাদের ক্রিয়া, interaction আন্তঃক্রিয়া, আর ব্যালেন্স ইন রিলেশনশিপ টু হেলথ অ্যান্ড ডিজিজেস। তাহলে আমরা কি বলতে পারি যে পুষ্টি হলো স্বাস্থ্য এবং অসুখের নিরিখে বিভিন্ন পরিপোষক এবং তার আনুষঙ্গিক উপাদানের ক্রিয়া, আন্তঃক্রিয়া এবং ভারসাম্য। তাকে আমরা পুষ্টি বলছি। একদিকে পুষ্টি হলো খাদ্য সম্বন্ধীয় বিজ্ঞান, আরেকদিকে কি? পুষ্টি হলো একটা উপস্থিতিমূলক বিপাক, তাই তো, একটা পদ্ধতি। তাহলে আরেকটা কি বলছে যে দি প্রসেসেস বাই উইচ, তাহলে একটি পদ্ধতি যার মাধ্যমে অ্যান অর্গানিজম, যদিও বইতে দি অর্গানিজম দেওয়া আছে, আমরা অ্যান অর্গানিজম পড়েছিলাম। আচ্ছা, অ্যান অর্গানিজম, দি অর্গানিজমও পড়তে পারো। ইনজেস্টস, ডাইজেস্টস, absorbs, transport and utilizes nutrients and disposes of their end products. তাহলে কি বলছে যে তাহলে পুষ্টি হলো একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো জীব খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, এটা হলো ট্রান্সপোর্ট, কিন্তু হলো পরিবহন, অ্যান্ড ইউটিলাইজেস নিউট্রিয়েন্টস মানে পরিপোষকের সদ ব্যবহার, অ্যান্ড ডিসপোজেস অফ দেয়ার এন্ড প্রোডাক্টস মানে অপাচ্য অংশের বহিষ্করণ করে। যে এই পদ্ধতিটির মাধ্যমে কি হচ্ছে? পুষ্টি প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। এই পদ্ধতিটাকেই বলছি আমরা, যে অপচিতিমূলক যে এই যে বিপাকীয় পদ্ধতি, সেটাকেই আমরা কি বলছি? পুষ্টি। ঠিক আছে। আর সোজা একটা সংজ্ঞা যদি বলি, তাহলে যে পদ্ধতিতে জীব খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ, অপাচ্য অংশের বহিষ্করণের মাধ্যমে বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ করে এবং খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে জীবনের মৌলিক ধর্মগুলি, যেমন চলন, গমন, রেচন, জনন প্রভৃতি পালন করে, তাকেই বলছি আমরা, সেই পদ্ধতিকেই বলছি আমরা নিউট্রিশন। তাহলে কি বলছে? যে পদ্ধতিতে জীব খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, অপাচ্য অংশের বহিষ্করণ কিন্তু পুষ্টির পর্যায়ে মাধ্যমে দেহে বৃদ্ধি ঘটায়, ক্ষয়পূরণ করে এবং খাদ্যের মধ্যে যে স্থৈতিক শক্তি বা স্থিতি শক্তি থাকে, সেই স্থৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে জীবনের মৌলিক ধর্মগুলি, কি কি মৌলিক ধর্ম? চলন, গমন, রেচন, জনন, এগুলো পালন করে, তাকেই আমরা কি বলছি? পুষ্টি বা নিউট্রিশন বলছি। তাহলে কি জানলাম? পুষ্টি হলো একাধারে খাদ্য সম্বন্ধীয় বিজ্ঞান, যদি বৃহত্তর অর্থে বলি। আর একাধারে কি? পুষ্টি হলো একটি উপস্থিতিমূলক বিপাকীয় পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল পুষ্টি। এবার আমরা কি পড়বো? 5 phases অফ নিউট্রিশন। আমরা এই বিষয়টি পড়বো এখন। আচ্ছা, তাহলে পুষ্টির পর্যায়, এখন আমরা কি পড়বো? পুষ্টির পর্যায় পড়বো পরের সেকেন্ড পার্টটা, পুষ্টির পর্যায়। আচ্ছা, এখানে একটু বলি, পুষ্টির পর্যায়, প্রাণী দেহে পুষ্টির পর্যায়ে কিন্তু 5টা ফেজেস আছে। ঠিক আছে।
আর উদ্ভিদ দেহে যদি বলি সেক্ষেত্রে দুটো ফেজ, একটা হলো সংশ্লেষ আর একটা হলো আত্তীকরণ। আচ্ছা, প্রাণী পুষ্টির পর্যায়গুলো কি 5টা পর্যায়। নাম্বার 1 কি আছে? এবার আমরা যে বিষয়টি পড়ব সেটি হলো প্রাণী পুষ্টির পর্যায়। আমরা জানি অলরেডি আমরা কিন্তু খাদ্যের সংজ্ঞা বলো, পুষ্টির সংজ্ঞাতে বলো বা প্রাণী পুষ্টি কিন্তু 5টা পর্যায়ের নাম কিন্তু অলরেডি জেনে গেছি। তাহলে কি কি? ফার্স্ট হলো খাদ্য গ্রহণ। আচ্ছা, ফার্স্ট খাদ্য গ্রহণ বা যে খাদ্যবস্তু গ্রহণ। আচ্ছা, এক্ষেত্রে কোন কোন অঙ্গগুলো সাহায্য করে? আমাদের মুখ, ওষ্ঠ, মুখবিবর ভিতরের অংশ, তাছাড়া আমাদের জিভ, দাঁত সাহায্য করে চর্বণে। তাহলে ফার্স্ট আমরা কি করি? যে কোনো তরল হোক, কঠিন হোক, অর্ধতরল হোক, যে খাদ্যবস্তু ফার্স্ট কি করি? আমরা খাদ্য গ্রহণ করি, তাই তো? আচ্ছা, এক্ষেত্রে খাদ্যবস্তু যখন গ্রহণ করি, সেটা যখন চর্বণ করি, লালারসের সঙ্গে মিশ্রিত হয়, সেটা একটা মণ্ডে পরিণত হয়, তাকে বলা হয় বোলাস। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে লালা মিশ্রিত খাদ্যবস্তু, এটা কি হচ্ছে? তাহলে আমরা এই জায়গাটা হচ্ছে খাদ্য গ্রহণের জন্য, তাই তো? আচ্ছা, এবার গ্রাসনালী দিয়ে খাবারটা কোথায় চলে আসলো? পাকস্থলীর মধ্যে খাবারটা চলে আসলো। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে পাকস্থলী। আচ্ছা, এবার সেকেন্ড পর্যায়টা কি? পরিপাক। আচ্ছা, এই পরিপাক হতে কিন্তু পরিপাক নালী বলো, পরিপাক গ্রন্থি বলো, সবই সাহায্য করে। আচ্ছা, পরিপাকটা কিছুই না, খাদ্যবস্তু যখন আমরা গ্রহণ করি সেটা কি থাকে? জটিল, তাই তো? জটিল থাকে। সেটাকে শোষণের উপযোগী, আত্তীকরণের উপযোগী হবে? হবে না। তাহলে খাবারটাকে আমরা কিসে পরিণত করতে হবে? সরল খাদ্য উপাদানে পরিণত করতে হবে, যেটা কিন্তু সহজেই শোষণ হয়, সহজেই আত্তীকরণ হয়। তাহলে এই জটিল খাদ্যবস্তুকে কি করতে হবে? সরল করতে হবে, সরল, শোষণযোগ্য, আত্তীকরণ উপযোগী করতে হবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলে পরিপাক। এক্ষেত্রে কোন কি সাহায্য করে? উৎসেচক। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট খাবার যখন চলে আসলো, লালা মিশ্রিত খাদ্য যখন পাকস্থলীতে চলে আসলো, পাকস্থলীর মধ্যে কিন্তু অনেকগুলো সোনাল গ্রন্থি থাকে। ঠিক আছে? আমরা অলরেডি কিন্তু ক্লাস 10-এ পড়ে এসেছি সোনাল গ্রন্থি, অনাল গ্রন্থি। সোনাল গ্রন্থি থেকে উৎসেচক ঘটিত হয়। তাহলে সেই উৎসেচকগুলো কি করে? সেই খাদ্যবস্তুর উপর কাজ করে। আর কি রয়েছে? পাকস্থলীতে রয়েছে হলো HCl, সেটা কিন্তু পাকস্থলী পিএইচ নিয়ন্ত্রণ করে, আবার সুক্রোজের আর্দ্র বিশ্লেষণও করে। যাই হোক, HCl এর আরো মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরো অনেক কাজ আছে। তাহলে এই ক্ষেত্রে খাদ্যবস্তু অনেকটাই কি হলো? ভেঙে গেল, অর্ধপাচিত হয়ে গেল। এই যে অর্ধপাচিত অ্যাসিড মিশ্রিত খাদ্যবস্তুকে বলা হয় কাইম। এবার খাবারটা কোথায় চলে যাচ্ছে? খাবারটা কিন্তু ক্ষুদ্রান্তে চলে যাচ্ছে। এটা হলো গ্রহণী। ক্ষুদ্রান্তের প্রথম অংশটাকে গ্রহণী বা ডিওডিনাম বলে, তারপর জেজুনাম, তারপর ইলিয়াক। যে নীল যেটা দেখতে পাচ্ছি এটাই হলো ক্ষুদ্রান্ত। আচ্ছা, ক্ষুদ্রান্তে যখন যাচ্ছে, পাকস্থলীর মধ্যে শুধু পাকরস আছে, তার মধ্যে পাকরসে উৎসেচক আছে। আচ্ছা, ক্ষুদ্রান্তে যখন যাচ্ছে তখন কিন্তু 3টে রস কাজ করছে। কি কি? একটা তো ক্ষুদ্রান্তের মধ্যে বিভিন্ন গ্রন্থি আছে, যাকে আন্ত্রিক গ্রন্থি বলা হয়, সেখান থেকে যে রস করিতে হয় তাকে বলা হয় সাক্কাস এন্টেরিকাস, সেটা যাচ্ছে। আবার কি যাচ্ছে? এই যকৃৎ থেকে যে পিত্ত উৎপন্ন হয়, পিত্তাশয়ে যে পিত্ত সঞ্চিত হয়, সেটা এবং অগ্নাশয়ের থেকে যে অগ্নাশয় রস নির্গত হয়, সেটা পিত্তরস। আর অগ্নাশয় কিন্তু এই যে নালীপথের মাধ্যমে ডিওডিনামে উন্মুক্ত হচ্ছে। তাহলে অলরেডি ক্ষুদ্রান্তে কিন্তু কি কি কাজ করছে? আন্ত্রিক রস কাজ করছে খাবারের ওপর, পিত্তরস কাজ করছে, আর কি কাজ করছে? অগ্নাশয় রস কাজ করছে। পিত্তরসে কোনো উৎসেচক থাকে না, কিন্তু পিত্ত লবণ থাকে। পিত্ত লবণ কিন্তু আবার ফ্যাটের পরিপাকে সহায়তা করে। আচ্ছা, এবার অগ্নাশয় রস আর আন্ত্রিক রসের মধ্যে কিন্তু প্রচুর উৎসেচক থাকে, যা কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটের মানে পরিপাকই একদম সম্পূর্ণ করে। তাহলে এক্ষেত্রে জটিল খাদ্যবস্তু কিন্তু সরল খাদ্য উপাদানে পরিণত হয়ে গেল। তাহলে এগুলো শোষণ উপযোগী হয়ে গেল। এবার কি হবে? খাদ্যবস্তুর শোষণ হবে। তাহলে খাদ্যবস্তুর শোষণ কিভাবে হবে? আচ্ছা, শোষণ হয় ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের মধ্যে কি আছে? ভিলাই আছে, যে এরকম আঙুলের মতো প্রবর্ধকযুক্ত ভিলাই। আচ্ছা, এবার আমরা যদি মাইক্রোস্কোপে দেখি, এই যে ভিলাইয়ের মধ্যেও কিন্তু অনেক ক্ষুদ্র 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 এরকম আছে।
মাইক্রোভিলি। আচ্ছা, এরকম হওয়ার কারণ কি? যাতে উপরিতলের ক্ষেত্রফল বেড়ে যায়, কারণ এইটুকু অংশ হলে এতটুকু, তাই তো? এইটাই যদি আমরা এরকম ভাঁজ করে করে জিনিসটা হয়, তাহলে সেটা কিন্তু প্রায় এই বোর্ডের থেকেও বেশি হয়ে যাবে। আরও মাইক্রোভিলি রয়েছে, তাহলে অনেক বেশি তার ক্ষেত্রফল হবে। সেখানে অনেক খাদ্যবস্তু মানে সরল খাদ্যবস্তু শোষিত হতে পারবে। তাহলে এই শোষণ হয়ে গেল, শোষণ হয়ে সেটা কি হলো? রক্তবাহের মধ্যে চলে গেল। এবার রক্তবাহ থেকে সেটা কি হবে? পরিবহন হয়ে কোষে কোষে চলে যাবে, এবং কোষে প্রোটোপ্লাজমে যে অঙ্গীভূত হয় তাকেই আমরা কি বলছি? আত্তীকরণ বলছি। এবার বলছি আত্তীকরণ। আচ্ছা, আমরা যেমন আখের রস তোমরা সবাই খেয়েছো, তাই না? আখের রসের দোকানে যখন যাও, তখন আখের রসটা নিংড়ানো হয়ে যাওয়ার পরে ছিবড়েটা ফেলে দেওয়া হয়। তেমনি কিন্তু আমাদের পরিপাক হয়ে যাওয়ার পরে যে ছিবড়ে থেকে যায় সে অপাচ্য খাদ্যবস্তু, সেটা কিন্তু দেহের বাইরে বেরিয়ে যায়। কে কে অংশগ্রহণ করে? বৃহদন্ত, মলাশয়, পায়ুছিদ্রের মাধ্যমে কিন্তু এই অপাচ্য খাদ্যবস্তু মল রূপে আমাদের দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটাই হলো 5 phases অফ নিউট্রিশন। আমরা এখন পড়ব খাদ্য ও পুষ্টির সম্পর্ক। প্রথমে বলি, খাদ্য ও পুষ্টির সম্পর্ক নিবিড়, তারা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা কজ অ্যান্ড এফেক্ট পড়েছি না? তাহলে খাদ্য যদি কজ হয়, কারণ হয়, তাহলে নিউট্রিশন হবে এফেক্ট বা ফল। আচ্ছা, বিখ্যাত পুষ্টিবিদ ম্যাককারিসন বলেছেন, ফুড ইজ দ্য নারিশমেন্ট অ্যান্ড নিউট্রিশন ইজ দ্য অ্যাক্ট অফ ডুইং ইট। তাহলে ফুড ইজ দ্য নারিশমেন্ট, নিউট্রিশন ইজ দ্য অ্যাক্ট অফ ডুইং ইট। মানে খাদ্য হলো পুষ্টির যোগানদার, আর পুষ্টি হলো খাদ্যকে কার্যকরী করার প্রক্রিয়া। ঠিক আছে? আবার কিছু কিছু পুষ্টিবিদদের মতে নিউট্রিশন ইজ ফুড অ্যাট ওয়ার্ক ইন দ্য বডি, মানে পুষ্টি হলো শরীরের মধ্যে খাদ্যের কাজ। ঠিক আছে? আমরা যদি একবার খাদ্য আর পুষ্টির সংজ্ঞাটা ভাবি, তাহলে খাদ্য আর পুষ্টির সংজ্ঞাটা কি? যে কোনো কিছু তুলনা বা পার্থক্য হলে কিন্তু ফার্স্টে সংজ্ঞা দিয়ে তার পার্থক্য হয়। তাহলে খাদ্য হলো কঠিন, তরল, অর্ধতরল পদার্থ যা গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, অপাচ্য অংশের বহিষ্করণের মাধ্যমে জীবদেহে তাপশক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জন এবং যাবতীয় শারীরবৃত্তীয় কাজ পরিচালনার জন্য দেহকে প্রয়োজনীয় শক্তি প্রদান করে। তাকেই বলা হয় খাদ্য, তাই তো? আচ্ছা, এবার খাদ্য গ্রহণ যদি না হয়, মানে নাই হয়, তাহলে কি নিউট্রিশনটা হবে? আচ্ছা, নিউট্রিশন কিন্তু একাধারে মানে বৃহত্তর অর্থে যদি বলি পুষ্টি সম্বন্ধীয় বিজ্ঞান, আরেকদিকে নিউট্রিশন কি? একটি উপচিতিমূলক বিপাক পদ্ধতি, তাই তো? আচ্ছা, তাহলে যে প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ, অপাচ্য অংশের বহিষ্করণের মাধ্যমে জীবদেহে বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ এবং খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে বা পরিণত করে জীবনের মৌলিক ধর্মগুলি চলন, গমন, রেচন, জনন পালিত হয়, তাকেই বলছে হলো পুষ্টি। তাহলে খাবার যদি আমরা নাই খাই, তাহলে পুষ্টি প্রক্রিয়াটাই বা হবে কি করে? আমরা আমাদের যে তাপশক্তি উৎপাদন বলো, দেহের রোগ প্রতিরোধ বলো, ক্ষয়পূরণ বলো, শারীরবৃত্তীয় কাজ করা বলো, আবার ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় বলো, কি করে হবে? খাবার না খেলে তো পুষ্টি প্রক্রিয়া ব্যাহত হবে, তাই না? খাদ্য যদি আমরা নাই খাই, তাহলে পুষ্টি প্রক্রিয়া তো অবশ্যই ব্যাহত হবে। পুষ্টি প্রক্রিয়াটা হবে কি করে, তাই না? আবার আমরা খাদ্য গ্রহণ করলাম, পুষ্টি প্রক্রিয়াটা ঠিক করে হলো না, এই যে 5টা ফেজ, এটা ঠিক করে হলো না, তাহলে কি সেই খাবার কি আমাদের শরীরে কাজে লাগবে? আমরা কি সুস্বাস্থ্যের অধিকারী হব না? কেন হব না? কারণ সেই খাবারটা মানে যদি 5টা পর্যায়ের মাধ্যমে যায়, তাহলেই তো আমাদের শরীরে শক্তি দেবে। যদি সেই মানে 5টা পর্যায়ের মাধ্যমে না যায়, তাহলে যে খাবারের মানে খাদ্যের যে কাজগুলো, পুষ্টির যে গুরুত্বগুলো, কোনোটাই তো পূরণ হবে না।
মানে ধরো খাদ্যে সে মানে একটা বাচ্চা ঠিকঠাক গ্রহণ করছে, সব কিছু করছে, কিন্তু কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হোক বা কোনো কারণে তার ডায়রিয়া হয়ে গেল, পুষ্টি প্রক্রিয়াটা ঠিকঠাক করে হলো না, শোষণ হলো না, দেহ থেকে খাদ্য কি হলো, খাদ্যের সে বমি কিংবা উদরাময়ের মাধ্যমে দেহ থেকে নিউট্রিয়েন্ট বেরিয়ে গেল, পুষ্টি প্রক্রিয়াটা ঠিকঠাক হলো না, তাহলে সে কিন্তু বাচ্চাটা কি হবে, বাচ্চাটা কিন্তু ঊনপুষ্টির শিকার হতে পারে দীর্ঘদিন যদি সে এই ডায়রিয়ায় ভোগে, তাই না? তাহলে পুষ্টি প্রক্রিয়া যদি ঠিকঠাক না হলে খাদ্য গ্রহণ করলেও কিন্তু খাবার দেহের কাজে লাগবে না, সুস্বাস্থ্যের অধিকারী কেউ হবে না। ঠিক আছে, আমরা যদি খাদ্য গ্রহণ করি, খাদ্যের সমস্ত উপাদানগুলো কিন্তু সঠিক অনুপাতে দেহের যতটা প্রয়োজন ততটা গ্রহণ করি, তাহলেই কিন্তু আমরা যথার্থ পুষ্টি পাবো, আমরা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। আবার ধরো যদি আমাদের খাদ্য উপাদানের অভাব হয়, তাহলে পুষ্টি প্রক্রিয়া ব্যাহত হবে, দেহে কি হবে, ঊনপুষ্টি শিকার হবে বা সে অপুষ্টি শিকার হবে, ঊনপুষ্টি যেটাকে আন্ডার নিউট্রিশন বলছি, বা অপুষ্টি শিকার হবে। আবার যদি খাদ্য উপাদানের আধিক্য হয়, বেড়ে বেশি মানে প্রয়োজনের থেকে সে বেশি গ্রহণ করলো, তাহলে কি হচ্ছে, তাহলে অতি পুষ্টি শিকার হবে, সে মোটা হয়ে যেতে পারে, স্থূলত্ব দেখা যাবে, কিংবা ভিটামিন বা খনিজ লবণ যদি কেউ বেশি গ্রহণ করে তাহলে তার দেহে কিন্তু হাইপার ভিটামিনোসিস হতে পারে। ঠিক আছে, তাহলে খাদ্য উপাদান কিন্তু কি করে গ্রহণ করতে হবে, যতটা দেহের প্রয়োজন সঠিক পরিমাণে সঠিক অনুপাতে গ্রহণ করতে হবে, বেশি করলেও অসুবিধে, কম করলেও অসুবিধা, দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের দেহের সমস্যা হবে। আবার পুষ্টি উপাদানে যদি অসামঞ্জস্যতা থাকে তাহলে অসম পুষ্টি হবে। ঠিক আছে, তাহলে এটাও মাথায় রাখতে হবে। আবার খাদ্য গ্রহণের মাধ্যমে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন হলেও মানে হওয়ার মাধ্যমে মানে পরিপাক, খাদ্য গ্রহণের পরে পরিপাক, শোষণ, আত্তীকরণ, অপাচ্য অংশের বহিষ্করণ, এই জিনিসগুলো হলে কিন্তু দেহের বৃদ্ধি হবে, দেহের ক্ষয় পূরণ হবে, আমরা রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জন করব। আবার যে হরমোন, যে উৎসেচক, দেহের যে প্রয়োজনীয় উপাদান আমরা কিন্তু আমাদের দেহে সেগুলো সংশ্লেষ হবে। আবার ধরো ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় আমরা করতে পারবো, যাতে পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যতে যখন আমাদের খাদ্য প্রয়োজন সেটা পাবো। তাহলে আমরা এক্ষেত্রে কি বুঝতে পারছি যে ফুড আর নিউট্রিশনের কিন্তু সম্পর্ক অতি নিবিড়। ঠিক আছে, একে অপরকে ছাড়া কিন্তু আমরা ভাবতেই পারি না, তাই না? আচ্ছা, তাহলে খাদ্য যদি ঠিক মানে খাদ্য হলো আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে কিন্তু আমরা পুষ্টি পেতে পারি। আবার আমরা পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন যদি না হয় তাহলে খাদ্য গ্রহণ করলেও কিন্তু আমাদের শরীরের কোনো কাজে লাগবে না, আমরা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো, একটু ডিলে হয়ে গেল। কয়েকজনের মতে এটা যেহেতু এমসিকিউ ভিত্তিক ছিল, বলছিল যে এমসিকিউ করাতে, তাই এমসিকিউ করালাম। আবার ম্যাক্সিমামই চাইছে যে পরপর সিরিয়াল ওয়াইজ ক্লাস নিই, তাহলে এবার থেকে সিরিয়াল ওয়াইজ সিলেবাস ওয়াইজ ক্লাস হবে, সেটাও নেব। আর এমসিকিউ করারও চেষ্টা করব। তাহলে এক্ষেত্রে কিন্তু এমসিকিউ এর একটা হলো পুষ্টির কটি পর্যায়, পুষ্টির 5টা পর্যায়গুলোর নাম, সেখান থেকে এমসিকিউ হতে পারে। ঠিক আছে, আরও ছোটো ছোটো কাইল যেটা বললাম, কাইল বলেছিলাম যে ক্ষুদ্রান্তের পাচিত খাদ্যবস্তুকে কি বলে, কাইল বলে। কাইম হলো পাকস্থলীর অ্যাসিড মিশ্রিত অর্ধপাচিত খাদ্যবস্তু হলো কাইল। আবার বোলাস কি, বোলাস হলো মুখবিবরে যে খাদ্যমণ্ড তৈরি হয় লালা মিশ্রিত, সেটা হলো বোলাস। ঠিক আছে, বোলাস, কাইল এটা একটু দেখে রাখবে, এক্ষেত্রেও কিন্তু আসতে পারে নতুন সিলেবাসের অন্তর্গত, যেহেতু তোমাদের 5 phases অফ নিউট্রিশন আছে, আউটলাইন বলেছে, তাও কিন্তু সেখান থেকে প্রশ্ন আসতেই পারে। আবার ক্ষুদ্রান্তে কোথায় শোষণ হয়, সেটা ক্ষুদ্রান্তের ভিলাইয়ের মধ্যে শোষণ হয়, সেটাও কিন্তু একটা শর্ট কোশ্চেন আছে। তো এক্ষেত্রে কিন্তু এরকম বিভিন্ন শর্ট কোশ্চেন আছে। নমস্কার।